আমাদের চলছিল পিএসসি মিসলেনিয়াসে ম্যাথসের হচ্ছে ক্র্যাশ কোর্স। অলরেডি 3খানা ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওগুলো, কেন ভিডিওগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াসের জন্য। নট অনলি পিএসসি মিসলেনিয়াস, তোমাদের বাকি বিভিন্ন এক্সাম সিজিএল বলে এনটিপিসি সব ধরনের এক্সামের ক্ষেত্রে এই অঙ্কগুলো বিশাল তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটায় ক্লিক করে নিও, কেন ম্যাথসের উপর ভিডিও আমি রোজই আমি আপলোড করবো। ঠিক আছে, রোজই আমি আপলোড করি, সুতরাং যাতে তোমাদের নোটিফিকেশান যাতে মিস না হয়, ভিডিওগুলো যাতে নোটিফিকেশান না মিস হয় সেজন্য অবশ্যই বেল আইকনটায় ক্লিক করে দিও। আর একটা তোমাদের জন্য একটা খুব একটা খুশির খবর আছে যে আমরা প্ল্যানিং করছি যে কি শুধুমাত্র ম্যাথসের ভিডিওই না, আমরা সায়েন্সের টপিকটাও আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি। এখনও জানি না কতদূর এখনও কী হবে, কিন্তু আমরা চেষ্টা করবো যে বানানোর। ঠিক আছে, তোমরা কি সায়েন্সের ভিডিও চাও, নাকি শুধু অঙ্কেরই ভিডিও চাও, নাকি আরও অন্য কোনো টপিকের ভিডিও চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের সায়েন্সের টপিকের ভিডিও কি চাও কি না। ঠিক আছে, আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল নেই তারা অবশ্যই তো জয়েন করে নিও, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ম্যাথসের ওপর না, শুধু বিভিন্ন এক্সামের আমি টপিক আপলোড করি, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই ডেইলি। ঠিক আছে, তোমরা জয়েন করলে তোমাদের হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আছে ফার্স্ট অঙ্ক। আমাদের 22 অবধি অঙ্ক করা হয়ে গেছিলো, আজকে আমাদের 23 থেকে শুরু হবে। ঠিক আছে, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক মেরো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা। ঠিক আছে, আর তোমরা যারা ব্যাঙ্কিং যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আমি একটা অ্যাপ্রক্সিমেশন একটা ভিডিও আমি আপলোড করেছি। অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্ট দিয়ে আমি বেশ কিছু অঙ্ক করে দিয়েছি। অ্যাপ্রক্সিমেশন কী জিনিস সেটাও বলে দিয়েছি, বেসিক ধারণাগুলো। ঠিক আছে, ভিডিওটা তোমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো যারা দিচ্ছ। অবশ্যই ব্যাঙ্কিং শুধু না, তোমরা যারা সিজিএল বা এনটিপিসি দিচ্ছ তারাও দেখতে পারো, কারণ ওইটা অ্যাপ্রক্সিমেশন কিন্তু সব পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে ফার্স্ট অঙ্কটা কী বলছে দেখো, বলছে 15টি দ্রব্যের বিক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। বলছে 15টির বিক্রয় মূল্য 12টির বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। ঠিক আছে, এই অঙ্কগুলো লাভ বা ক্ষতি হবে কী করে সেটা আমি করার সময় বলে দেবো। এখানে তো বলে দিয়েছি শুধু লাভ আর কত, আমি বের করার সময় বলে দেবো। ঠিক আছে, দেখো করার সময় কী করতে হবে, যে প্রথমে আমরা সাধারণত ক্রয় মূল্যকে সিপি লিখি, জানো এটা সবাই, আর বিক্রয় মূল্যকে আমরা এসপি লিখি। সিপি ফর কস্ট প্রাইস আর এসপি ফর হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, দেখো আমরা কী করে লিখবো, দেখো 15টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে আমরা লিখবো 15 সিপি লিখলাম। এটা সমান কার সাথে বলেছে দেখো, 12টি দ্রব্যের বিক্রয় মূল্য 12 এসপি লিখবো। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের কাছে কি এই অঙ্কগুলো করার সময় যে আমাদের সিপিটা কেটে এসপি লিখবো আর এসপিটা কেটে সিপি লিখবো। ঠিক আছে, এই যে তোমার জিনিসটা 15টা হচ্ছে এটা তোমার এসপি হবে, আর 12টা কী হবে তোমার সিপি। ঠিক আছে, দেখো এটা তাহলে সিপি 12 আর এসপি তোমার হয়ে গেলো 15। দেখো 12 থেকে যখন সিপির থেকে এসপি যখন বেশি হবে তখন কি প্রফিট হবে, তাহলে এখানে প্রফিটই আমাদের চেয়েছে। ঠিক আছে, যদি বলে নাও দেওয়া থাকতো তাহলে তোমরা অঙ্ক করার সময় বুঝে যেতে যে কি প্রফিট না লস হবে। তাহলে দেখো 12 টাকা হচ্ছে তোমার, এখানে পেয়ে গেলাম কি আমরা সিপি পেয়ে গেলাম কি যে 12 টাকা, আর এসপি পেয়ে গেলাম আমরা হতো 15 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এবার ক্রস প্রাইস থেকে সেলিং প্রাইস যখন বেশি হবে তখন প্রফিট হবে। কতটা প্রফিট হচ্ছে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 15 থেকে 12 বিয়োগ করতে হবে। কত হয়, 15 থেকে 12 বিয়োগ করলে 3 হয়। এবার আমরা সাধারণত কস্ট প্রাইসের উপরে হচ্ছে কি লাভের হার বের করি, সুতরাং কস্ট প্রাইস নিচে যাবে, কস্ট প্রাইস কত 12 নিচে যাবে, ইন্টু আমরা 100% করি। ঠিক আছে, দেখো যেটা হবে সেটাই অ্যান্সার। 3 দিয়ে 12কে কাটলে 4, আর 4 দিয়ে 100কে কাটলে 25, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, 25% অ্যান্সার হবে, দেখো অপশান এতে আছে, এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক। এবার এটা একটা সমানুপাতের অঙ্ক, বলছে 1/4 ও 1/36 মধ্য সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, তোমার 4টে অপশান আছে। মধ্য সমানুপাতি জিনিসটা কি সেটা তোমাদেরকে বুঝতে হবে। মধ্য সমানুপাতি কি, যদি ধরো দুটো সংখ্যা আছে এ আর বি, এর যদি মধ্য সমানুপাতি যদি তোমাদের দেওয়া থাকে এক্স, তাহলে তোমাদের সমানুপাতটা হবে এরকম, এ বাই এক্স সমান সমান এক্স বাই বি। ঠিক আছে, এটাকে তোমাদের এই এক্সটাকে বলা হবে কি মধ্য সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তোমাদের এক্সের ভ্যালু কী করে বের করবে, এক্সের ভ্যালু দেখো বের হবে কি √অফ এ বি। কি তোমাদের এই দুখানা যে সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা গুণ করে তার স্কোয়ার রুট করে দিয়ে যেটা হবে সেটাই তোমাদের হচ্ছে মধ্য সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেও কনসেপ্টটা কাজে লাগিয়ে দিই। এখানে কি ডাইরেক্ট তোমাদের মধ্য সমানুপাতি বের করতে হবে কি, সংখ্যা দুটোকে গুণ করে তার স্কোয়ার রুট করে দেবো। তাহলে এখানে 1/4 গুণ 1/36 এর হোল স্কোয়ার রুট করে দিচ্ছি। তাহলে দেখো এটা করলে কত হয়, এটা থেকে 1/4 থেকে দেখো স্কোয়ার রুট করলে 1/2 বেরিয়ে আসে, আর 1/36কে স্কোয়ার রুট করলে কত বেরিয়ে আসে, 1/6 বেরিয়ে আসে। তাহলে দেখো 1/2 ইন্টু 1/6 কত, 1/12 হয়, এটাই তোমাদের অ্যান্সার। দেখো অপশান ডিতে আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটা করা যাক। এবার
এটা বলছে 1083 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যার মধ্যে সবসময় সংখ্যা রিপিট করে, মানে পেয়ারে থাকে। মানে যদি কোনো একটা সংখ্যা যদি 2 থাকে, মানে আরেকটা 2 থাকতেই হবে, মানে এই 2 গুণ 2 থাকলে আমরা বলবো তারা পূর্ণবর্গ সংখ্যা। যদি 3 থাকে 3 গুণ 3 থাকতে হবে। যদি সবকটাই থাকে তাহলে কি দুখানা করে সংখ্যা আমাকে মানে থাকতেই হবে, মানে একটা সংখ্যা দুটো করে থাকতেই হবে, নাহলে কি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। সুতরাং এই যে সংখ্যাটা এটা বলে দিচ্ছে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমাকে এই সংখ্যাটাকে আগে বের করতে হবে, মানে বর্গমূল না, সরি, এখানে আমাকে করতে হবে কি যে উৎপাদক বের করতে হবে। ঠিক আছে, উৎপাদক দিয়ে আমরা যেই সংখ্যাটা একটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমাকে গুণ করলে দিলে বলতে পারবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো করছি, দেখো 1083কে আমরা আমি উৎপাদক করবো। দেখো 1083কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে যাই, 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ এটা তো তোমার বিজোড় সংখ্যা। 3 দিয়ে করা যায়, 3 দিয়ে করলে ভাগ করলে কথা হয়, দেখো 3 3 নয়, 1 আর 18, 3 6 18, আর 3 1 3, 361। এবার এই 361কে তোমরা সবাই জানো 361 মানে 19 স্কোয়ার, মানে 19 গুণ 19, 19 আর 19। ঠিক আছে, তাহলে দেখো আমরা 1083 মানে আমরা কী পেয়ে গেলাম, 1083 আমরা মানে পেয়ে গেলাম 8083, মানে আমরা পেয়ে গেলাম যে কি 3 গুণ 19 গুণ 19। তাহলে দেখো এখানে 19 কিন্তু দুবার গুণ আছে, কিন্তু 3 একবার আছে। তার মানে এই সংখ্যাটা যদি আমরা পূর্ণবর্গ করতে চাই, দেখো আরেকটা 3 আমাকে বাইরে থেকে একটা গুণ করতে হবে, তাহলেই আমরা এটা পূর্ণবর্গ পেয়ে যাবো। তাহলে আমাদের অবভিয়াসলি 3 উত্তর হবে, 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। দেখো অপশান বিতে আছে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্ক করি এবার। এই অঙ্কটা আমি মানে কয়েকদিন আগে আমরা ওই CHSL NTPCর ওইখানেও করেছিলাম। ঠিক আছে, ওই সেশনটাও করেছিলাম, তাও আমি আরেকবার এখানে করে দিচ্ছি, যেহেতু এখানে আমি করাচ্ছি অঙ্কগুলো। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি যে CHSL NTPCর জন্য আমার মানে বেশ কিছু ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ভিডিওগুলো খুব হেল্পফুল হবে তোমাদের। ঠিক আছে, কিন্তু এগুলো কি বলতো একটু ইংলিশে, মানে কোশ্চেনগুলো ইংলিশে লেখা আছে আর এগুলো বাংলাতে লেখা আছে, এটাই যে ডিফারেন্স। আমি একই রকমই অঙ্ক করেছি। ঠিক আছে, এবার এই অঙ্কটা কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি। তোমাদের এখানে 4টে সংখ্যা দেওয়া হয়েছে, 4টে সংখ্যার মধ্যে বলেছে কোনটা বড়। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে জাস্ট আর কিছুই করতে হবে না, জাস্ট তোমাকে ভাগ করতে হবে। 4 আর 9কে ভাগ করে দেখো, তাই 4কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক আনতে হবে, দশমিক। তাহলে দশমিক দিলে আমাকে 4টা 40 হয়ে যাবে। 40 ভাগ 9, 40 ভাগ 9 মানে কত, 40-এর মধ্যে 9 কতবার যায়, অলমোস্ট 4 বার যায়। মানে আবার দেখো 4 অবশিষ্ট থাকবে, 40 থেকে 36 বের করে 4 9 36, তাহলে আবার 4-এর মধ্যে আবার 9 কতবার যাবে, সে আবার সেই 4 বারই যাবে, মানে 40, এরকম করে যাবে। 4/5কে যদি আমরা ভাগ করি, 4/5কে ভাগ করলে দেখো হবে কত, 4কে আবার সেই দশমিক চলে আসবে, 4কে যেহেতু 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 40 হয়ে গেল। 40কে 5 দিয়ে ভাগ করলে কত, 8 হয়, রেখে দিলাম। এবার এই সংখ্যাটা কত দেখো, 0.8 স্কোয়ার মানে কত, 0.8 ইন্টু 0.8। ঠিক আছে, 0.8 ইন্টু 8, 0.8 মানে কত, 8 8 64 হয়। আর দেখো দশমিক একটা ঘর, 2 ঘর আগে দশমিক, মানে আমাকে ফাইনালি 2 ঘর আগে দশমিক বসাতে হবে, মানে 1 ঘর 2 ঘর, মানে এইখানটা আমাকে দশমিক বসাতে হবে। ঠিক আছে, 0.64, তাহলে আমার এটা বেরিয়ে গেলো 0.64। আবার এইটা দেখো 0.27 দেওয়াই আছে অলরেডি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো দশমিক, দেখো সবার দশমিকের আগে সবকটা মানে আগে সবকটারই দেখো 0 আছে, তার মানে দশমিকের পরে যেটা সবচেয়ে বড় হবে সেই আমারটা বড় হবে সংখ্যাটা। দেখো এটার দশমিকের পরে 4 আছে, এটা দশমিকের পরে 8, এটা দশমিকের পরে 4, এটা দশমিকের পরে 2 আছে, তার মানে অবভিয়াসলি 8টা সবচেয়ে বড়, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হবে, সবচেয়ে বড় এটাই আমাদের হবে, মানে অপশান বি 4/5 এটাই সবচেয়ে বড়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করা যাক এবার। এটা একটা পিতা পুত্র সে বয়সের অঙ্ক, পিতা পুত্র মাতার অঙ্ক। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। বলছে পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ, মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ। পিতা ও মাতার বয়সের সমষ্টি যদি 51 বছর হয়, তাহলে পুত্রের বয়স কত। এই অঙ্কটা নর্মাল এক্স-রে করলে ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ভাবতেও লাগছে না। দেখো দুটোর মধ্যে কমন কি, আমাদের পুত্রের বয়সটা। দেখো পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ, আর মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দেখো 8 গুণ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমি যদি পুত্রের বয়স যদি আমি এক্স ধরি, তাহলে আমার পিতার বয়স কত হবে, 9x, কারণ 9 গুণ বলেছে, আর মাতার বয়স কত বলেছে, 8 গুণ, মানে 8x মাতার বয়স, কারণ পুত্রের বয়সে 8 গুণ বলেছে। এবার এই দুটোর সমষ্টি দেখো 51, মানে এই দুটোকে প্লাস করে দেখো 51 হবে। তার মানে দেখো 8x প্লাস 9x সমান 51। এখান থেকে আমরা যেটা হবে এক্সের ভ্যালু সেটাই তোমাদের হবে হচ্ছে পুত্রের বয়স বের করতে বলেছে। তাহলে আমরা দেখো 9x প্লাস 8x সমান দেখো 51, তাই তো। তাহলে 8x প্লাস 9x কত, 17x হয়। 17x ইকুয়াল টু দেখো 51 হচ্ছে। তাহলে দেখো এক্সের ভ্যালু কত হবে, 17 দিয়ে কাটলে 3 17 51, সুতরাং এক্সের ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে 3। এটাই তোমাদের অ্যান্সার। এটা তোমাদের পুত্রের বয়স আমরা এক্স ধরে নিয়েছিলাম, এটাই আমাদের অ্যান্সার হবে। তো অপশান ডিতে আছে, এটাই তোমাদের উত্তর। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ প্রফিট অ্যান্ড লসের অঙ্ক একখানা। ঠিক আছে, আবার করি নেক্সট অঙ্ক। বলছে যে একজন দোকানদার
একটি বস্তুর দাম 25% বাড়িয়ে লিখে রাখেন এবং বেচার সময় ওই ধার্য মূল্যের ওপর 8% ছাড় দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের আমি একটা ট্রিক বলবো, সেই ট্রিক দিয়ে অ্যাপ্লাই করলে তোমার ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে, কোনো ভাবারও দরকার পড়বে না। এই টাইপের অঙ্ক পরীক্ষা দেয়, ঠিক আছে। বলছে যে একজন দোকানদার একটা বস্তুর দাম যখন একটা বাড়িয়ে রাখবে, ঠিক আছে, বাড়িয়ে রাখলো, যাই হোক একটা বাড়ালো 10% 20%, এবার এখন কিছু মানে যখন ওটা বিক্রি করার সময় কিছু পার্সেন্ট ছাড় দেয়, ঠিক আছে, মানে 8% বা 10%, এখানে 8% বলেছে, তখন লাভের শতকরা হার কত হবে। লাভের হারটা যেটা হবে সেটা তোমাদের ফর্মুলা সবসময় মনে রাখবে কি ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ, যেটা আমি অনেক সময় বলে রেখেছি তোমাদেরকে, ঠিক আছে, ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক আছে, যেটা কী হবে তোমাদের ফর্মুলাটা কি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। যেখানে আমি তোমাদের কী বলেছিলাম যে যদি মানে বাড়ে, এক্স বাড়ে তার মানে এক্স পজিটিভ হবে, আর এক্স কমলে কি নেগেটিভ হবে, ওয়াই বাড়লে ওয়াই পজিটিভ আর ওয়াই কমলে ওয়াই নেগেটিভ হবে, ঠিক আছে। আর এইখানে প্লাস মাইনাস ডিনোট করবে কি এক্স আর ওয়াই হচ্ছে চিহ্ন, কি এক্স আর ওয়াই দুটোই পজিটিভ হয় তাহলে এখানে প্লাস হবে, এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি কোনো একটা নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ হবে, যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এখানে পজিটিভ হবে, জানো তোমরা গুণ করলে এই হিসাবে তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এখানে এক্সের ভ্যালু আমাদের কত হচ্ছে, এক্সের ভ্যালু দেখো 25% বাড়িয়ে রাখছে, তার মানে প্লাস 25, আর আমাদের কি বেচার সময় ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে 8%, মানে ওয়াই আমাদের কত হবে -8, ঠিক আছে। ব্যাস আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ব্যাস তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স মানে কত 25, তো প্লাস ওয়াই মানে কি এখানে যেহেতু মাইনাস, তার মানে -8 লিখতে হবে। এবার কী বলেছে এখানে প্লাস বা মাইনাস যেটা হবে কি এটা দুটোর চিহ্নের উপর ডিপেন্ড করছে, দেখো একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে কি আমাদের অবভিয়াসলি চিহ্নটা মাইনাস হবে। এবার এক্স ওয়াই ইন্টু 100, সরি এখানে প্লাস হবে, ইন্টু 25 ইন্টু 8/100, ঠিক আছে, মানে এক্স ওয়াই বাই 100। এবার ক্যালকুলেশন করে যেটা হবে তোমাদের অ্যান্সার সেটাই। 25 দিয়ে দেখো 100কে 4 বারে কাটাকাটি যায়, 4কে 8 দিয়ে দেখো 2 বারে যায়। দেখো এবার এটা দেখো ক্যালকুলেশন করলে হতে হয় 25 থেকে 8 বিয়োগ করলে 17, আবার এখানে দেখো -2 আছে, তাহলে আলটিমেটলি কত 15, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো অপশান ডিতে আছে, ঠিক আছে। এটা একদম ইজি অঙ্ক ছিল, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি বলছে যে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 প্রতিযোগিতা করে, ছাত্রদের সমস্ত ছাত্রের গড় হচ্ছে কি 1/2 বেড়ে যায়, তাহলে মোট কতজন ছাত্র ছিল। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে জাস্ট তোমাদের কী করতে হবে যে এই দুটোর ডিফারেন্সটা নিতে হবে, দিয়ে এটা দিয়ে ভাগ করে দিতে হবে, যেটা হবে তোমাদের সেটা অ্যান্সার। আর এইটাই সবচেয়ে শর্টকাট ট্রিক, ঠিক আছে। অঙ্কটা তাহলে কী করবো যে জাস্ট কি মানে এই দুটো বিয়োগ করবো, দেখো 83 থেকে যদি 63 বিয়োগ করে তাহলে কত হয় 20 হয়, 20 ভাগ হাফ, তাহলে হাফ যদি এটা ভাগ আছে, হাফ যদি এটা গুণ করে তাহলে 2 গুণ হয়ে যাবে, তাহলে এটা ওটা যদি ওপরে উঠে তাহলে 2 গুণ হয়ে যাবে, তাহলে 20 আর 2 গুণ করলে কত হয় 40, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো অপশান সি আছে, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। এই কোশ্চেনটা কী বলছে, বলছে যে একটি ধনাত্মক সংখ্যার 15 গুণ তার বর্গের থেকে 16 কম বলে সংখ্যাটা কত। বলছে এখানে 4টে যে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানে বলছে কোন সংখ্যাটাকে 15 দিয়ে যদি গুণ করি এবং যেই উত্তরটা হবে সেই উত্তরটা সেই সংখ্যাটার বর্গের থেকে বিয়োগ করলে উত্তর হবে 16, ঠিক আছে। এটাই তোমাদের বলতে চাইছে, ঠিক আছে। দেখো এইগুলো তোমার অঙ্কটা করার ক্ষেত্রে শুধুমাত্র অপশান টেস্ট করতে হবে, অপশান টেস্ট করলেই তোমাদের উত্তর হয়ে যাবে। দেখো অপশান টেস্ট করে তোমরা শুধু 16 নম্বর যে অপশানটা 16 সেইটাতেই তোমাদের উত্তর হয়ে যাবে। 16কে তোমরা যদি 15 দিয়ে গুণ করো তাহলে কত হবে তোমাদের 240 হবে, আর 16 তোমাদের বর্গ কত হবে 256 হবে, ঠিক আছে। দেখো এই দুটো বিয়োগ করলে দেখো তোমাদের সেই 16ই আসে, 256 থেকে 240 বিয়োগ করলে 16ই আসে, ঠিক আছে। তাহলে এইটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান এ, ঠিক আছে। যারা ভিডিওটা দেখলে তাদের জন্য আমি এই 31 নম্বরের কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা করো, কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমি পরের দিন এই 31 থেকেই শুরু করব, 31 থেকেই আমি কোশ্চেনটা শুরু করবো, ঠিক আছে। তোমরা যারা দেখলে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রেখো আর বাড়িতে করো অঙ্কটা, আর যদি সঙ্গে সঙ্গে হয়ে যায় অঙ্কটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্সার কত হবে, ঠিক আছে। তাহলে রাখলাম আজকে এই অবধি, নেক্সট দিন মানে দেখাবে আবার, মানে আবার পরের সেশন নিয়ে আসবো 5 নম্বর সেশন, ঠিক আছে। থ্যাংক ইউ।